বিশ্বে নোবেল করোনা ভাইরাস নিয়ে আমরা যেভাবে বিধ্বস্ত, তার মধ্য থেকেও আমরা কিভাবে ভালো থাকতে পারি, এর প্রথম পর্বের যে আলোচনা এর আগে হয়ে গেছে। আজকে আমরা আগের দিন যে আলোচনা করেছিলাম ঠিক যেখানে শেষ হয়েছিল আলোচনা তারপর থেকেই শুরু করি। আমাদের আগের দিনের আলোচনায় আমরা ওই সোশ্যাল ডিস্টেন্সিং, তার সঙ্গে ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে আমরা কি করতে পারি, হাত ধোয়া কখন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। যে আমরা এটা জেনেছিলাম যে করোনা আমাদের সঙ্গে আর থাকবে, তার এই আগ্রাসী সংক্রামক ক্ষমতা নিয়েই থাকবে, আমাদেরকে এর মধ্যে দিয়েই জীবনযাপন করতে হবে, চলতে হবে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমাদের যেটা বলা হচ্ছে যে শরীরকে ভালো রাখাটা যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি মনকে ভালো রাখা। যদি আমাদের মন ভালো না থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে সরাসরি প্রভাবিত করে। এই কারণেই আমাদের মনের দিকেও খেয়াল রাখতে হবে, মন আমাদের ভালো থাকে যাতে তার উদ্যোগ নিতে হবে। কতগুলো বিষয় যেগুলো বলা হচ্ছে যে মানে ধরুন এই সময়টায় আমরা তো একটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গত 100 বছরে আমরা যাইনি। আমরা শেষ ওই স্প্যানিশ ফ্লু এর পর এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হইনি। আর স্প্যানিশ ফ্লু দেখেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন মানুষও আমাদের আশপাশে কেউ নেই। আর সংক্রামক ব্যাধির আক্রমণ মাঝে মধ্যেই ঘটেছে আমরা জানি বিভিন্ন সময়তে। তার মধ্যে এই যে একখানা অসুখ, এই করোনা ভাইরাস সংক্রামিত যে অসুখ, সেই অসুখের ক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে এর গতি প্রকৃতি সম্পর্কে একে মানে এর ভ্যাকসিনের আবিষ্কারের ক্ষেত্রে এখনো বিজ্ঞান খুব বেশি দূর এগিয়ে উঠতে পারেনি। তার একটা সীমাবদ্ধতা রয়েছে। ভ্যাকসিন আবিষ্কারের প্রক্রিয়া চলছে, আশা করা যায় হয়তো বছর খানেকের মধ্যে সেটা হাতে আসবে, কিন্তু এই বছর খানেক আমাদেরকে এর সঙ্গেই চলতে হবে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সম্পর্কে সচেতন থাকতে হবে। সুরক্ষার কথাগুলো আগের দিন আমরা আলোচনা করেছি। মন আমাদের ভালো রাখতে হবে। মন ভালো রাখতে গেলে প্রথমে জানতে হবে যে আমার মনটা ঠিক কেমন থাকছে। এই পরিস্থিতিতে একদিকে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা, অন্যদিকে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে বা এখনো পর্যন্ত বলতে পারেন যে আনলক পুরোপুরি হয়ে গেছে এমনটা নয়, আনলক 1 বলা হচ্ছে। অর্থাৎ কিছু কিছু জিনিসকে ছাড়পত্র দেওয়া হয়েছে, আবার বেশ কিছু জিনিসকে এখনো পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়নি। যেগুলো ছাড়পত্র পায়নি তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে ট্রেন চলাচল। ট্রেন চলাচল এখনো পর্যন্ত শুরু হয়নি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে স্কুল কলেজ ইত্যাদি সেগুলোকেও ছাড়পত্র দেওয়া হয়নি, এবং রাজনৈতিক সভা সমিতি এগুলো ছাড়পত্র পায়নি। তো ছাড়পত্র যখন দেখা দেয় তার মধ্যে বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঘামতে থাকা, গলা শুকিয়ে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, কান গরম হয়ে যাওয়া, অনেক ক্ষেত্রে পেটের মধ্যে অস্বস্তি বোধ, একটা মানে এইগুলো তো থাকেই। তার সঙ্গে গা গোলানো, বমি বমি পাওয়া, মাথা যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এই শারীরিক যে লক্ষণগুলোর কথা আমি বললাম, এগুলো যখন আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাই, সেই উদ্বেগ উৎকণ্ঠার লক্ষণ হিসেবে এগুলো থাকে। এর সঙ্গে থাকে মানসিক কিছু অসুবিধা। কি কি হয় মানসিক দিক থেকে? একটা অস্থিরতা, একটা কিছু অজানা আশঙ্কা মনের মধ্যে চলতে থাকে। কি হবে, এই দুশ্চিন্তাটা মনের মধ্যে ঘুরতে থাকে সব সময়। একই চিন্তা বারে বারে মনের মধ্যে ফিরে ফিরে আসতে থাকে। কখনো কখনো দেখতে পাই আমরা যে একই কাজ একবার করার পরেও আমরা বারে বারে করতে থাকি। সেটাও কিন্তু ওই উদ্বেগ উৎকণ্ঠা থেকেই হয়ে থাকে। আর তার সঙ্গে বহু দূরের কথা অনেক আগে চিন্তা করে নিয়ে, এবং সেটা খুব স্বাভাবিকভাবে খুব নেগেটিভ চিন্তা, এবং সেই চিন্তা করে নিয়ে সেই অনুযায়ী আচরণ করতে থাকা, এটাও আমরা দেখতে পাই। তো এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে আমাদের চারপাশে যাচ্ছেন বর্তমানে বহু মানুষ। আমি খুব সম্প্রতি এই জলপাইগুড়ি থেকে আমার এক বন্ধুর ফোন পেলাম। সেই বন্ধু একটা এনজিওর সঙ্গে যুক্ত, এনজিওর কর্তা সে। তো
তো তার কাছ থেকে ফোনে আমি যেটা জানতে পারলাম যে তার গলা ব্যথা, মানে এটা আমি বলছি ধরুন অন্তত মাসখানেক আগের ঘটনা। তো তার গলা ব্যথা হচ্ছে, তার একটু জ্বর জ্বর রয়েছে, একটু নাক দিয়ে জলও পড়ছে। এখন এই লক্ষণগুলো যখনই তার মনের মধ্যে মানে তার শরীরে দেখা দিল, তখন তার মনে প্রথম যে চিন্তা এলো যে আমার করোনা হলো না তো। এখন এই যে করোনা হলো না তো, এই ভাবনাটা আসার সঙ্গে সঙ্গে সে অনেক দূর অব্দি ভেবে ফেললো। সে ভেবে ফেললো যে আমাকে এই সমাজে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, কারণ আমাকে লোকজন এক ঘরে করে দেবে, আমার পরিবারকে লোকজন এক ঘরে করে দেবে, আমার বউ মেয়ে একা হয়ে যাবে, তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আমায় কোথায় রাখা হবে কোনো ঠিক নেই, আমার কোনো খোঁজ বাড়িতে পাবে কিনা তাও ঠিক নেই, যদি পুলিশ আমাকে তুলে নিয়ে চলে যায় করোনার কারণে। এই যে ভয় মানুষের মনের মধ্যে, এই যে আতঙ্ক, এইটা কারোর কারোর ক্ষেত্রে বহু দূর অব্দি চলে যাচ্ছে। এখন ঘটনা হলো সেইটাই যে আমার ওই বন্ধুটি 2-3 দিন পরেই একটা রক্সিথ্রোমাইসিনের কোর্স করার পর তার গলা ব্যথা সেরে যায়, তার সর্দি কাশি সেরে যায়, জ্বর সেরে যায়, সব সেরে যায়। কিন্তু সেই মুহূর্তে সে কিন্তু সাংঘাতিক একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে গেছে। আমি তার সঙ্গে যোগাযোগ রেখেছিলাম নিয়মিত। এইখানে একটু বলবো, এই যে আপনি আশঙ্কার কথা বলছেন, এরকম একটা আশঙ্কার মধ্য দিয়ে এই যে নিউ নরমাল কথাটা, নিউ নরমাল এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয়, সেটা আপনি একটু টাচ করে যাবেন। আমি আপনার পরে সবমিস্টার ম্যাডামকেও এই একই কোশ্চেন একটুখানি টাচ করব। ঠিক। তো এখন যেটা হলো যে ওই বন্ধু ওই পরিস্থিতিটা কাটিয়ে উঠলো, কিন্তু এমন অনেকেই আমাদের চারপাশে এই উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছেন, এমন বহু মানুষ। আমার পরিচিত একজনকে আমি জানলাম, আমার এক দিদি ফোন করে বললেন যে দেখো না, টেলিভিশন থেকে তাকে তোলা যাচ্ছে না, সব সময়তে করোনা সম্পর্কিত খবরাখবর দেখছি, কোথায় কত মৃত্যু ঘটলো, কোথায় আর বেশি ছড়িয়ে গেল সংক্রমণ, এইটার মধ্যে পড়ে আছে শুধু পরিসংখ্যান। তো এইটাও আসলে মানুষের উদ্বেগ উৎকণ্ঠার মাত্রাকে বাড়িয়ে দিত। এই যে সর্বক্ষণ ওইটাকে নিয়ে ভাবতে থাকা, এটাতেও কিন্তু আমাদের উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। তো এইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকছে আর মন খারাপ থাকছে। মন খারাপ মানে এই মন খারাপ কিন্তু অনেক ক্ষেত্রে বিষণ্ণতা আর মন খারাপের মধ্যে একটা তফাৎ আছে। এই তফাৎটা কিরকম? যখন আমাদের সাধারণ মন খারাপ হয় অল্প কিছুক্ষণ বা অল্প 2-1 দিন থাকে, তারপর আবার সেটা ঠিক হয়ে যায়। যখন মন খারাপ থাকে তখন আমরা কিছু করতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, কোনো এনার্জি থাকে না, এগুলোই হয়। কিন্তু মন খারাপ চলে গেলে আবার সব ঠিক হয়ে যায়। বিষণ্ণতায় যেটা হয় যে এই মন খারাপের ব্যাপ্তিটা অনেক বেশি থাকে, অনেক দিন ধরে চলতে থাকে। তার সঙ্গে আর কি হয়? তার সঙ্গে যেটা হয় যে একটুতে চোখে জল চলে আসে, তার সঙ্গে কোনো এনার্জি থাকে না, কোনো কিছু ভালো লাগে না। অন্য সময় যেগুলো ভালো লাগে, এই বিষণ্ণতার সময়তে কোনো কিছুই ভালো লাগে না। কেউ ভালো কিছু বলতে হলে বিরক্তি হয়, রাগ হয় অল্পেতে। এইগুলো আমরা দেখতে পাই। আর কি দেখতে পাই আমরা? আর যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে নেগেটিভ চিন্তা মনের মধ্যে ভিড় করে। নেগেটিভ চিন্তা কিরকম? যে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে, সবটার জন্য বোধহয় আমিই দায়ী, যা কিছু বিপত্তি সবকিছুর জন্য আমি দায়ী, আমার জন্যই যা কিছু খারাপ হয়, আমার জীবনে কিছুই হলো না, জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমার বর্তমানেও আমি সম্পূর্ণ একা, কেউ বোঝে না আমাকে। আর তারপর যেটা মনে হয় সেটা হচ্ছে আমার সামনেটাও অন্ধকার, আর কিছু হবার নেই। আমরা স্পেসিফিক্যালি করোনার এই মুহূর্তে আর কি, মানে নরমালি শিশুরা তো তারা বাইরে খেলতে যেতে পারতো, মাঠে যেতে পারতো, বিভিন্ন সময় তারা নিজেদের এনার্জিকে ডিসচার্জ করার অনেক উপকরণ বা অবকাশ পেত। এই মুহূর্তে সম্পূর্ণ ঘরবন্দি। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি বলবেন যে তারা কি করা উচিত বা কিভাবে তাদের চলা উচিত এরকম একটা পরিস্থিতি? হ্যাঁ, আমি সমাধানের জায়গাটা আমি যাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যদি লক্ষণগুলোকে যদি আমরা না জানি, যে আমার যে মন খারাপের সময়তে কি কি অসুবিধাগুলো হচ্ছে, আমার চিন্তা প্রক্রিয়াগুলো কিভাবে নেগেটিভ হাতে বইছে, সেটা না জানলে পরে আমরা এটাকে মন খারাপ মানে বিষণ্ণতা হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। ঘটনা এটাই যে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের এই যে ঘরবন্দি থাকাটা বা ঘরে অনেকটা সময় থাকাটাও মন খারাপের একটা কারণ। অনেকেই বাইরে বেরোতে পারছেন না, অনেকেই কাজের জায়গায় যেতে পারছেন না, বা বন্ধুর বাড়িতে যেতে পারছেন না, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারছেন না, যার সঙ্গে গিয়ে দুটো কথা বলতে পারলে মন একটু হালকা হয়, তার কাছে যাওয়ার উপায় থাকছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের
মনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই একটা চাপ তৈরি হচ্ছে, উদ্বেগ, উৎকণ্ঠা এবং মন খারাপের চাপ, বিষণ্ণতার চাপ। আমরা কি করতে পারি, এবার সেই জায়গাটা আসি। আমরা যেটা করতে পারি, প্রথম কথা হচ্ছে যে আমরা একটু আমাদের উদ্বেগ উৎকণ্ঠা কাটানোর জন্য, করোনা নিয়ে যে আতঙ্ক তৈরি হচ্ছে সেটা থেকে বেরোনোর জন্য প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে যে এই অসুখ যত মানুষের আক্রান্ত হচ্ছে তার মধ্যে খুব অল্প কিছু মানুষ বড় রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মৃত্যুর হার আরো কম, এটা প্রথম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এই মন খারাপ বা এই উদ্বেগ উৎকণ্ঠা শুধু আমারই হচ্ছে এমনটা নয়, আমার চারপাশে বেশিরভাগ মানুষ এটার মধ্যে দিয়ে যাচ্ছেন। সুতরাং আমার যে মন খারাপ হচ্ছে, আমার যে উদ্বেগ উৎকণ্ঠা হচ্ছে, সেটাকে আমাকে মেনে নিতে হবে। 3 নম্বর হলো যে আমরা খুব সিম্পল কিছু ডিপ ব্রিদিং প্রসেস বা কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা খানিকটা কমে। আমি যত অক্সিজেন আমি নিতে পারবো আমার নাক দিয়ে, যত আমার ফুসফুসে অক্সিজেন পৌঁছবে, তত আমার উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা কমবে। এটা একটা দিক, যেটা খুব সিম্পল ডিপ ব্রিদিং এক্সারসাইজের মধ্যে দিয়ে হতে পারে, বিভিন্ন ধরনের প্রাণায়ামের মধ্যে দিয়ে হতে পারে, যে যেভাবে স্বচ্ছন্দ বোধ করবেন সেভাবেই করতে পারেন। 3 নম্বর যেটা বলার, সেটা হচ্ছে যে যে ধরনের খবর বা যে ধরনের মানুষজনের সঙ্গে কথা বললে পরে মনের মধ্যে নেগেটিভ চিন্তা বাড়বে, সেগুলোকে এড়িয়ে চলা। অর্থাৎ যদি মনে হয় যে টেলিভিশনে শুধু নেগেটিভ খবরগুলোই আসছে, আমি তাহলে টেলিভিশনের ওই চ্যানেলটাকে অ্যাভয়েড করব, আমি ওই চ্যানেলটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করব, কিংবা টেলিভিশন থেকেই দূরে থাকার চেষ্টা করব, অন্যভাবে সময় কাটানোর চেষ্টা করব। যদি দেখা যায় যে কোনো মানুষ শুধুমাত্র এই নেগেটিভ কথাই বলছেন, তাহলে তার থেকেও চেষ্টা করব যে একটু দূরে থাকা, বরং তাকে বলা যে এই ভাবনার বাইরেও অনেক কিছু ভাবার। তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে নিজের বিষণ্ণতা বলুন, যত নেগেটিভ চিন্তা ভিড় করে যখন আমাদের মানে কোনো কাজ থাকে না, আমরা যখন চুপ অলস ভাবে যখন বসে থাকি, তখনই আমাদের মাথায় যত রকম অমূলক ভাবনা, চিন্তা, দুর্ভাবনা ইত্যাদি ভিড় করে। সেটা থেকে বেরোনোর উপায় হচ্ছে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করা। কিভাবে কাজ করতে পারি আমি? একটা হচ্ছে যে বাড়িতে আমি যারা রয়েছেন তাদেরকে খানিকটা সাহায্য করতে পারি, কিছুটা কায়িক শ্রমও করতে পারি আমি পরিবারে, সেগুলো আমাকে খানিকটা সাহায্য করতে পারে। এর বাইরে আমাকে কি সাহায্য করতে পারে? এর বাইরে যেটা করতে পারে সেটা হচ্ছে যে আমি কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে পারি, কোনো সামাজিক কাজ করতে পারি, সেটাও খুব জরুরি। আমার আশপাশের মানুষজনের খোঁজ খবর নেওয়া, আমরা আগের দিন সোশ্যাল কানেক্টেডনেসের কথা বলেছি, সামাজিকভাবে আরো বেঁধে বেঁধে থাকার কথা বলেছি। আমরা ফিজিক্যাল ডিস্টেন্স নিশ্চয়ই মেনটেন করব, আমরা শারীরিক দূরত্ব বজায় রেখেই আমাদের আশপাশের মানুষজনের সঙ্গে যদি একটু নিয়মিত সংযোগ রক্ষা করে চলি, তাদেরকে যদি অন্তত ফোনে খানিকটা কথা বলে তাদেরকে তাদের মনে যদি একটুখানি ভরসা যোগাতে পারি, সেটাও একটা কাজের কাজ হয়। নিজেকে কোনো না কোনো ভাবে এফেক্টিভ ওয়েতে ইনভলভ করা, সেটা সোশ্যাল ইনভলভমেন্ট হতে পারে, ক্রিয়েটিভ ইনভলভমেন্ট হতে পারে, একাডেমিক ইনভলভমেন্ট হতে পারে, কোনো কিছু শেখা হতে পারে, কোনো নতুন ভাষা শেখা হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্ট শেখা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। সেইটা বা পুরনো যে অভ্যাসগুলো ছিল, ছবি আঁকা বা গান করা বা নাচ করা, যে যেটা পারেন সেইটাকেই আবার নতুন ফিরিয়ে এনে আরেকবার চর্চা করার একটা সময় কিন্তু বার করে নেওয়া যায়, সেটাকে চেষ্টা করে দেখা যেতে পারে। আর এর বাইরে যেটা বলবো আমি, সেটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে এই নেগেটিভ চিন্তাগুলো যে আসছে, এগুলো কখনোই চিরস্থায়ী এমনটা নয়। এইটা একটা সাময়িক পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের কেটে যাবেই, আজ না হোক কাল কেটে যাবেই। এবং আজকে যে দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা ধীরে ধীরে মানে এই আনলক প্রসেস যে শুরু হয়েছে, আমরা প্রত্যেকেই নিজেদের কাজের জগতে আমরা ফিরতে পারবো, প্রথম প্রথম অল্প করে ফিরতে পারবো। এটা ঠিক যে যেহেতু উপার্জন খুব লিমিটেড হয়ে গেছে, সেহেতু আমাদেরকে নতুন জীবনের একটা অভ্যাস গড়ে তুলতে হবে। এই যে বলা হচ্ছে যে আমাদের এই করোনা পরবর্তী যে নতুন জীবন, সেই জীবনের সঙ্গে কোপ করা, একটা তো হচ্ছে যে সতর্কতামূলক জীবনযাপন, অকারণ বাইরে যাব না, মাস্ক পরবো নিয়মিত, হাত ধোবো, বাইরের কোনো কিছুতে হাত দিলে পরেই মুখে হাত দেওয়ার আগে, খাবার আগে। এই যে এই সতর্কতামূলক ব্যবস্থার বাইরে আমরা যেটা একটুখানি ভাবতে চেষ্টা করব, সেটা হচ্ছে যে অমূলক খরচের মধ্যে না যাওয়া।
এবং আমাদের জীবনযাপনকে আরো সহজ সরল করে তোলার জন্য উদ্যোগ নেওয়া। আমরা যে অনেক কমে চালিয়ে নিতে পারি অনেকে, সেটা যদি আপনারা নিজেরাও ভালো করে দেখেন, এই গত 2.5 মাসের যে অভিজ্ঞতা আপনাদের যাদের হয়েছে, আপনারা খুব ভালো করে জানেন যে গত 2.5 মাসে যে পরিমাণ আপনারা খরচ করেছেন এবং 2.5 মাস আগের যে জীবন, সেই দুটোর মধ্যে অনেকটা তফাৎ। আপনারা অনেক কমে কিন্তু আপনারা এই দিনগুলো সামলে নিতে পেরেছেন। এই যে মানে বলা যেতে পারে যে মিতব্যয়ী হওয়া, এই মিতব্যয়ী হওয়াটা আমাদের অভ্যাসের বিষয়। এটা আমরা রপ্ত করতে পারি, আমরা চেষ্টা করলে পারি। এইটা আমাদের এই যে ভাইরাসটির সংক্রমণ আমাদেরকে সচেতন করে দিয়ে যাচ্ছে যে আমাদের ব্যক্তিগত সুরক্ষা, স্বাস্থ্য সম্পর্কে, জনস্বাস্থ্য সম্পর্কে বোধ আমাদের ছিল না, আমরা খুব গুরুত্বই দিতাম না। খাবার আগে যে হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে খেতে হয়, আমরা কজন করতাম সেটা? আমরা রাস্তাঘাটে যখন খাবার খাই তখন কজনই বা আমরা হাত ধুয়ে খাই? সেটাও আমরা তেমন করে খাই না। এই বিষয়গুলো মানে এই যে আজকে করোনা পরবর্তী জীবনে এইগুলো আমাদের একটা বড় দিক, আমার মনে হয় যে বড় শিক্ষা। আর তার সঙ্গে যেটা আমার মনে হয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের এই সময়ে এইটাও শিখিয়ে গেল যে একা একা আমরা বাঁচতে পারি না, আমাদের সঙ্গে মানুষের প্রয়োজন আছে, আমাদের সংঘবদ্ধভাবে বাঁচাটা খুব জরুরি। আমরা দেখলাম যে এই করোনার সময়তে প্রতিবেশী পাশে দাঁড়িয়েছে, অন্যরা পাশে দাঁড়িয়েছেন, এগুলো আমরা দেখলাম। আবার ভিন্ন চিত্রও রয়েছে, যারা ধরুন করোনা আক্রান্ত হয়েছেন কিংবা যারা করোনা চিকিৎসার সঙ্গে জড়িয়ে আছেন, তাদের প্রতি এক ধরনের সামাজিক বিরূপ আচরণ, সেটাও আমরা দেখেছি। তার মধ্যেও আতঙ্ক যেমন ছিল, তেমন ভাবে এক ধরনের স্বার্থপরতাও ছিল, এটাও আমরা লক্ষ্য করেছি। কিন্তু এইটা থেকে বেরিয়ে গিয়ে আজকে আমাদেরকে এই করোনা বিষয়টাকে বিজ্ঞানসম্মতভাবে দেখা দরকার, যে এটা একটা অসুখ, আমাদের যে কেউ আক্রান্ত হতে পারি, আজ না হোক কাল হতেই পারি আমরা। কিন্তু আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সতর্কতামূলক ব্যবস্থাটাকে আমরা বজায় রেখে আমরা এগোনোর চেষ্টা করতে পারি। আমি একটু ম্যাডামকে একটু কোশ্চেন করবো। মানে বর্তমানে এই যে পরিস্থিতিতে তো লকডাউন যে চলছিল এতদিন ধরে তো চলছে, তো একদম শিশু যারা তারাও যেরকম ঘরবন্দি, তাদের ক্ষেত্রে তো বিশেষ করে খুবই সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে যে তারা খুব খিটখিটে হয়ে যাচ্ছে, মানে দীর্ঘদিন ধরে ঘরে থাকতে থাকতে বাইরে কারোর সাথে বেরোতে পারছে না, একই মানে ঘরের একই পরিবেশের মধ্যে আছে, তো তারা খিটখিটে হয়ে যাচ্ছে বা সারাক্ষণ মোবাইল টিভি এছাড়া তাদের বাকি আর কিছু নেই, মানে এগুলো নিয়েই তারা চলছে। আবার একটা কিছু বাচ্চা আছে যারা আর কি স্কুলে পড়াশোনা যারা করছে, তাদের ক্ষেত্রে ওই অনলাইনে একটা এখন ক্লাস চলছে সমস্ত কিছু, তো অনলাইন হওয়ার জন্য তারাও সারাক্ষণ কিন্তু মোবাইলটাকেই মানে আঁকড়ে ধরেছে। এছাড়া আরো কিছু আছে যারা ধরুন বোর্ড এক্সাম দিয়েছে, যাদের এক্সাম এখনো কমপ্লিট হয়নি, তো কবে কমপ্লিট হবে, কবে রেজাল্ট বেরোবে, তার পরবর্তী লাইফ কি হবে, এই মানে শিশুদের এই যে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম প্রবলেম, তা এই সমস্যাগুলো থেকে বেরিয়েও কিভাবে আসা যায়, আপনি যদি একটু ডিসকাস করেন আমাদের সাথে। হ্যাঁ, এই সমস্যাটার আলোচনা করতে গেলে প্রথমেই যেটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে যে দেখুন, আমরা এই একটা করোনার পরিপ্রেক্ষিতে যে বিপর্যয়টা হলো, তাতে কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারলাম যে আমাদের কিন্তু মেন্টাল ফাউন্ডেশনটা মোটেও ভালো না, এবং আমাদের চারপাশে যারা যারা আছে আমাদের একটা ভেতরের যে চেহারাটা সেইটা বেরিয়ে গেল বিভিন্ন ভাবে। এবং আমরা যে মানসিক দিক দিয়ে আমাদের নিজেদের মেন্টালি স্ট্রং করতে অতটা আমরা উৎসাহী না, আর মানসিক দিকটাকে স্ট্রং করার জন্য আমাদের যে যে পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় সে ব্যাপারে তো প্যারেন্টরাও ওয়াকিবহাল না, আর আর বাচ্চাদের তো প্যারেন্টরাই দেখবে। আমি যেটা দেখছি সেটা হচ্ছে কি, যে করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা প্রচুর পাচ্ছি, হ্যাঁ, ফেসবুকে বলুন, সব কিছু নিয়ে প্রচুর পাচ্ছি, কিন্তু মানসিক ভাবে কি করে আমরা ভালো থাকতে পারি এই নিয়ে কিন্তু কোনো আলোচনা, সমালোচনাই করছি আমরা। কিভাবে ভালো থাকতে হবে তার ওয়ে আউটটা বলছি না কেউ, কিন্তু ওয়ে আউটটা অত সহজে, সমাধানটা অত চট করে আসবে না, কারণ মানসিক যে পজিটিভ থাকার প্রসেস, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস।
একটা বিপর্যয় এলো আমি মানসিকভাবে সামলে নেব, এটা কিন্তু হয় না। এটা একটা দীর্ঘ চাঁদেরও তৈরি করার ব্যাপার, তার আগে বড়দের তৈরি করার ব্যাপার। আর সব মানুষের মানসিকতা কিন্তু একই রকম থাকে না। আজকে কেউ কেউ করোনা নিয়ে ভয় পাচ্ছে, আবার কেউ কেউ করোনা তৈরি করার ব্যাপার, সেইটা বেশি করে প্রচারের মধ্যে আনার দরকার যে আমাদের নিজস্ব একটা ইমিউনিটি আছে। যেমন কিছু কিছু কোভিড পেশেন্ট পজিটিভ হয়ে যাচ্ছেন, তারপরে দুদিন পরে দেখা যাচ্ছে উনি দুদিন পরেই নেগেটিভ। তাহলে ব্যাপারটা হচ্ছে যে হয়েছিল, কিন্তু দেখা গেল সেই ইমিউনিটিতে স্ট্রং হওয়ার জন্য ওনার কিন্তু কোভিড তিনি সেটাকে মোকাবিলা করতে পারলেন। আমাদের সব থেকে বড় কথা যেটা, এই যে স্বর্ণালী আমাকে যে প্রশ্নটা করেছে যে বাচ্চাদের এই যে খিটখিটে হয়ে যাওয়া, শুধু বাচ্চারা না বড়রাও তাই, হাজবেন্ড ওয়াইফের মধ্যেও ঝগড়া লেগে যাচ্ছে। আমরা নিজেদের মেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে কোনোভাবেই কনসাস নই। মানে কিভাবে পজিটিভ থাকতে হবে, কিভাবে আমরা পজিটিভ ভাববো, কিভাবে আমরা একটা যে কোনো একটা বিপর্যয়ের সঙ্গে কিভাবে আমরা ফেস করবো সেটাকে পালিয়ে না গিয়ে, সেটা হুতাশ না করে যে হ্যাঁ পরিস্থিতিটা এসেছে, এই মুহূর্তে আমাকে কি করতে হবে। আর আমরা যেটা সবসময় যেটা আমরা দেখি যে আমরা আমাদের মধ্যে তো ওয়েস্ট থট বেশি, মানে আমরা ফিউচারে চিন্তা করি যে কি হবে, কিন্তু বর্তমানকে নিয়ে চলতে হলে আমাদের যে হারের সমস্যার কথা আমরা বলছি, তার থেকেও বেশি সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের সমস্যা। 1 কোটি আইটি সেক্টরের ছেলে মেয়েরা কর্মহারা হবে, তারা লাইনে দাঁড়িয়ে ত্রাণও নিতে পারবে না, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা আছে, এক এক সমস্যা কিন্তু এক একজনের এক এক রকম। কিন্তু আমরা যদি আমাদের এই যে ফেস করা, যে কোনো সমস্যাকে ফেস করার জন্য যদি আমরা নিজেদের ভেতরটাকে স্ট্রং করি, তাহলে আমার মনে হয় যে আমরা যে কোনো সমস্যাকে সমাধান করতে পারবো, মানে কিছুটা অন্তত সমাধান করতে পারবো। যেমন হলো যে করোনার রয়েছে, আমাদের সরকারি অফিসগুলো খুলে যাচ্ছে, যেমন আমাকে সোমবার থেকে কলেজ যেতে হবে, তো সেক্ষেত্রে আমাকে তো এই কাজগুলো করতেই হবে। তাহলে আমি মাস্ক পরে যা যা মেনটেন করা সেগুলো করে যাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মেন্টাল স্ট্যাটাসটা কিরকম থাকবে? আমি সবাইকে ভয় দেখাবো? আমি ভয় দেখাবো কখন? আমি যদি নিজে ভয় পেয়ে থাকি। আর আমি ভয় দেখাবো না কখন, আমি সাহস দেবো কখন? যখন আমি নিজে সাহস নিয়ে থাকবো যে না ঠিক আছে, করোনা এমন কোনো ব্যাপার না, ইনফ্লুয়েঞ্জার মতোই একটা ব্যাপার, আর যদি হয়ও তার কিন্তু মর্টালিটি রেট খুবই কম। তাহলে এই যে সাহসটা দেওয়া, নইলে দেখুন 2 মাস লকডাউন হয়ে আছে, সরকার কিন্তু লকডাউন বেশি দিন রাখবে না, এটা আমরা জানতাম পূর্ব ঘোষিত। এখন এই মুহূর্তে বাইরের থেকে পরিযায়ী শ্রমিকরা এসেছেন, তাদের সোর্সে সব জায়গাতেই করোনা ছড়াচ্ছে, আর এই সময়ই লকডাউনটাকে খুলে দেওয়া হলো, কারণ উপায় নেই। তাহলে আমাদের তো আগামী 2 মাস পরেও কি আমরা লকডাউনে থাকবো? তা তো নয়, তখনও সংক্রমণ ছড়াবে। আজকে জলপাইগুড়িতে 4টে সংক্রমণ, বা আলিপুরদুয়ারে 10টা সংক্রমণ, এই সংক্রমণ কিন্তু বাড়বে। তার সঙ্গে সঙ্গে এইটা মানুষকে বোঝানো, কারণ প্রত্যেকটা মানুষের তো অ্যাটিটিউড আলাদা, তো প্রত্যেকটা মানুষের মধ্যে যারা প্যানিক করছেন তারা কিন্তু মানসিকভাবে দুর্বল, এবং যারা মানসিকভাবে দুর্বল তারা কিন্তু এই রিউমারটা, প্যানিকটাও ছড়াচ্ছেন বেশি। এটা আমি জলপাইগুড়িতেও লক্ষ্য করেছি। আর একটা মানসিক সমস্যা হচ্ছে প্যানিক বা আতঙ্ক তৈরি করা, প্রাণের ভয় তো সবারই আছে নিশ্চয়ই, কিন্তু আমি এই যে সোশ্যাল ডিস্টেন্সিং নামে যে একটা অস্পৃশ্যতা, হ্যাঁ একটা অস্পৃশ্যতার জায়গায় চলে গেছে, এই যে অচ্ছুত, করোনা হয়েছে মানে অচ্ছুত। তো নিউ জেনারেশনকে এইটা বোঝানো যে করোনা মানে কোনো অচ্ছুত নয়, বা তাকে আগেকার দিনে সেই এক ঘরে করে রাখা, গ্রামে যে এক ঘরে করে রাখতো, সেই মানসিকতাটাকেও ভেঙে দিতে হবে। তাহলে বাড়িতে আমি তো আপনাকে ইন্টারাপ্ট করব ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি একটু আগে বললেন যে কেউ ভয় পাচ্ছে, কেউ ভয় পাচ্ছে না, তো এর জন্য কি আমাদের মিডিয়া একটা বড় রোল করছে না? মিডিয়ার তার সঙ্গে আরো একটু আপনাকে বলি, আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেও তো আমাদের মিসলিডিং করছে। কারণ কিছুদিন আগেও বললো হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে না, এখন বলছেন আবার ব্যবহার করা যাবে।
কয়েকদিন আগে বললো হোমিওপ্যাথি চিকিৎসার কোনো অস্তিত্ব নেই, এখন আজকের পেপার আনন্দবাজার পেপারে দিয়েছে হোমিওপ্যাথির খুব জয় জয়কার, এবং তাদেরকে আগ্রাতে যে টেস্টটা হয়েছে তাতে 100% সাকসেস পেয়েছে হোমিওপ্যাথি, এবং সেখানে 4000 পেশেন্টদেরকে টেস্ট করার জন্য দিয়েছি। তাহলে আমরা কোনটা বিশ্বাস করবো আর কি? যার কারণে আমরা, আপনি যে বলছেন কেউ ভয় পাচ্ছে কেউ ভয় পাচ্ছে না, আমাদের মিডিয়া, আমাদের যে হেলথ ওয়ার্ল্ড এটা আমি 100% একমত। কারণ হচ্ছে দেখুন, পৃথিবীতে কিন্তু 28টা দেশ লকডাউন করেছে। অনেক দেশ কিন্তু, সুইডেন যেমন লকডাউন করেনি, আমেরিকা হ্যাঁ আমেরিকাও কিন্তু লকডাউন সেইভাবে করেনি, ওদের শপিং মল টল সব খোলা। ওরা তাহলে ওখানে তো যে পরিমাণ আমি বলবো যে পরিমাণ মৃত্যু হচ্ছে সেটা কিন্তু স্বাস্থ্য পরিষেবার দুর্বলতার ফল। আর সেই আমেরিকার স্বাস্থ্য পরিষেবা আমরা বলি ওটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তো আমি খবর পাচ্ছি ওখানকার লোকজনদের থেকে, ওদের স্বাস্থ্য পরিষেবা কিন্তু খুব একটা ভালো না, এবং ওরা বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধ তাদের একরকম নেগলেক্ট করেই রেখেছেন, এবং একটা বৃদ্ধাশ্রমে প্রায় 70 জন একসাথে মারা গেছেন এই করোনা ডাটাকে। তাহলে আমরা এইবার আমাদের চোখ কানগুলো খোলা রাখতে হবে, আমাদের কাছে তো বিভিন্ন ইনফরমেশন আসবে, আমরা চিন্তাটা কিসের উপরে করি? ইনফরমেশনের উপরে তো। হ্যাঁ, কোন ইনফরমেশনটা সঠিক আর কোন ইনফরমেশনটা সঠিক নয়, এটা তো আমরা এটা না, এটা হচ্ছে অ্যানালিসিস। আপনাকে পড়াশোনা করতে হবে, আপনার একটা নিজস্ব আপনার ভিউ আছে, আপনার ব্রেন নিশ্চয়ই সচল, এবং সেখানে আপনি অনেক কিছু নেবেন ইনফরমেশন, কিন্তু আপনার অ্যানালিসিস করে দেখতে হবে কোনটা সঠিক। আপনাকে যা মিডিয়া যা বুঝিয়ে দিল তাই কি আপনি বুঝবেন? আপনার মধ্যে তো একটা কাজ করবে। আমরা তো ইনফরমেশন নেব মিডিয়া থেকে, আমরা ইনফরমেশন নেব বিভিন্ন ধরনের সংস্থা থেকে, সেখানে তারা যদি প্রতি মুহূর্তে তাদের ভুল বদলায়, তাহলে তো আপনাকে ম্যাডাম আমি আপনার কাছে আবার পরে আসবো। ম্যাডাম আপনাকে আমি আনমিউট করছি, আমি সরাসরি বহিতার কাছে চলে যাব। বহিতা আপনি একটু আনমিউট করবেন নিজেকে। ঠিক আছে, হ্যাঁ বলছি গৌতম। হ্যাঁ দাদা, আমি একটা কোশ্চেন আপনার কাছে রাখছি। আমাদের যে সোসাইটিতে তো বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে, কেউ সিগারেট খায়, কেউ ড্রিঙ্কস করে, যেটাকে আমরা এডিক্টেড পিপল বলি। বর্তমান পরিস্থিতিতে তারা তাদের সেই ডিপেন্ডেন্সির উপরেও বেশ কিছু প্রভাব পড়ছে বলে মনে হচ্ছে আর কি। তাই এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেই সব মানুষদের সম্পর্কে আপনি কি বলবেন? তারা এখন কিভাবে কেমন করে চলতে পারে? না, একটা তো ঘটনা যে এই লকডাউনের প্রথম পর্বে আমরা দেখেছি যে যারা বিভিন্ন ধরনের মানে যারা নেশা করতে অভ্যস্ত আর কি, সেই নেশা কারোর সিগারেট বিড়ি বা তামাকের নেশা, কারোর নেশা অ্যালকোহল, কারোর নেশা বিভিন্ন ধরনের মাদকের। এখন এই সমস্ত ধরনের যারা নির্ভরতা রয়েছে, কেমিক্যাল নির্ভরতা আমরা যেগুলোকে বলি আর কি, এই কেমিক্যাল নির্ভর মানুষজন কিন্তু এই সময়টায় তাদের ওই কেমিক্যাল ছাড়াই কিন্তু ছিলেন। তারা হয়তো অনেকেই কষ্টও ছিলেন, এটা খুব সত্যি। আবার অনেকে এই কষ্টটাকে সামলেও নিয়েছেন ভালোভাবে। কারোর হয়তো খুব সিভিয়ার অসুবিধা হয়ে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষজন কিন্তু এই সময়তে কিন্তু এগুলো ছাড়াই ছিলেন। তো ঘটনা হচ্ছে এটাই যে যখন উদ্বেগ উৎকণ্ঠা বাড়ে, যখন বিষণ্ণতা বাড়ে, তখন নেশার প্রবণতা বাড়ে। আমরা দেখলাম যে সরকার প্রথম যেটা খুললেন, তারা মদের দোকানটা খুলে দিলেন। মানে স্কুল কলেজ বা কোনো কিছু নয়, প্রথম মদের দোকানটা খুলতে হলো, কারণ তাকে আবগারি থেকে আয় করতে হবে সেই কারণে। তো এবার এটা ঠিকই যে কিছু মানুষকে হয়তো তার মানে অ্যালকোহলিজমের চিকিৎসাই হচ্ছে কিছু মানুষকে সেই মুহূর্তে মদেরই সাপ্লাই দিয়ে তাকে অন্তত সুস্থ করে তোলা, হ্যাঁ, একটা পরিমিত মাত্রায় দিয়ে তাকে ম্যানেজ করা। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে তা না হলে হয়তো তার মৃত্যুও ঘটতে পারে, এমন হতে পারে। কিন্তু সেই চেষ্টা তো কাটিয়ে উঠেছে মানুষ বহুদিন, তারপরে আবার কেন হঠাৎ করে খুলে গেল? একটাই বলা যেতে পারে যে গভর্নমেন্ট এখানে তার টাকার জন্য খুলেছে, অন্য কোনো যুক্তি খুব মানে সে যে মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বা যারা ওই নেশাগ্রস্ত মানুষ তাদের অসুবিধার কথা ভেবে খুলেছে এমনটা নয়, একেবারেই আবগারি শুল্কের কথা ভেবেই খুলেছে। এখন এই সময়টায় যে কোনো রকমের যখন ডিস্ট্রেসের মধ্যে আমরা থাকি, তখন আমাদের কেমিক্যাল নির্ভরতা বাড়ে। যখন অ্যাংজাইটি বাড়ে, তখন দেখবেন যে কারো টেনশনে ওই সিগারেট খাওয়া বেড়ে যায়।
কারো কারো যখন মন খারাপ বাড়ে তখন দেখবেন যে মদ খাওয়ার পরিমাণ বেড়ে যায়। এখন এইটা বলার যে সিগারেট, বিড়ি বা তামাক আমাদের উদ্বেগ উৎকণ্ঠা কমায় না এবং আমাদের বিষণ্ণতাও কমায় না, আর মদও আমাদের বিষণ্ণতা কমায় না। মদ খেলেও আমাদের বিষণ্ণতা বা উদ্বেগ উৎকণ্ঠা কোনো হ্যাঁ বলি। আমি প্রথমে মাস্ক নিয়ে যেটা বলা হয়েছিল সেই বলার পেছনে একটা সায়েন্টিফিক রিজন ছিল। সেটা বলার জায়গা যেটা ছিল যে আমাদের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে প্রথমে আপত্তি কেন করা হয়েছিল, তার একটা কারণ হচ্ছে যে মাস্ক শুধু তাদের ক্ষেত্রে পড়তে বলেছিল ওরা, এক যারা সর্দি কাশি বা গলা ব্যথা বা জ্বর নিয়ে রয়েছেন তাদেরকে মাস্ক ব্যবহার করতে বলেছিল যাতে তাদের থেকে অন্যদের মধ্যে না ছড়ায়, আর যারা করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে বা তাদের পরিষেবা দেওয়ার জন্য থাকছেন তাদের জন্য বলেছিল যাতে তারা আক্রান্ত না হন। আপামর জনসাধারণকে মাস্ক পরাতে উৎসাহ দেওয়া হয়নি। মাস্ক পরতে পারে কিন্তু ওই N95 বা ইত্যাদি পরা নয়। সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাস্ক সম্পর্কে যে গাইডলাইন ছিল খুব স্পষ্ট করেছিল। পরবর্তীকালে যেটা হলো যে যেটা দেখা গেল যে অ্যাসিম্পটোম্যাটিক অনেকে থেকে যাচ্ছেন। যখন কমিউনিটি লেভেলে যখন এই অসুখ ছড়াতে শুরু করলো তখন এমন অনেক মানুষকে পাওয়া গেল যারা করোনা বহন করছেন কিন্তু করোনার সিমটমস তার মধ্যে নেই, করোনা বহন করছেন, তার থেকে অন্যদের মধ্যে সংক্রামিত হওয়ার একটা আশঙ্কা যখন দেখা দিল তখন মাস্ক সম্পর্কে ওদের স্ট্যান্ড বদল হলো এবং সেটা কিন্তু পরিষ্কার ব্যাখ্যা দিয়েই বদল হলো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথমত এটা বিশেষজ্ঞদের নিয়ে গড়ে তোলা একটা উদ্যোগ এবং ওখানে যারা রয়েছেন তারা ওয়ার্ল্ডের সব বিখ্যাত মানুষজনেরাই কাজ করছেন। ওরা কোনো বিশেষ উদ্যোগ মানে কোনো মিডিয়ার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলাটা বোধহয় ঠিক হবে না। ওদের যখন স্ট্যান্ড চেঞ্জ হয় তার পেছনে যথেষ্ট ক্লারিফিকেশনস থাকে যে কেন চেঞ্জ করছেন তারা অবস্থান, এবং রেগুলার বুলেটিন দেন ওরা। আমি আমাদের দর্শকদের মধ্যে যদি কোনো কেউ কোশ্চেন করতে চায় তারা নিজেকে আনমিউট করুন এবং কোশ্চেন বলুন। চ্যাট বক্সটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, আজকে আমাদের ভিসিতে ভিডিও কনফারেন্সে যারা আছেন যদি কেউ কোনো কোশ্চেন করতে চান নিজেকে আনমিউট করুন এবং কোশ্চেন করুন। সবাই সাইলেন্স আছে। হ্যালো, একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ 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 বললাম যে মানে এখন যে পজিশন চলছে তাতে মানে এরকম দেখা যাচ্ছে লোকালিটির মধ্যে যদি কেউ বাইরে থেকে আসছে তো সেক্ষেত্রে একটা আর কেউ বলছে তবে আমি কেটে দিই। শুভময় দত্ত নিজেকে আনমিউট করেছে। শুভময় বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উনি বলুন, শুনছি আমি। না বলো বলো শুভময় বলো, তুমি বলো তারপরে কোশ্চেন করো। না, আমার একটা প্রশ্ন আছে যে আমাদের পাড়াতেই একজন করোনা আক্রান্ত আছে। এবার বিষয়টা হচ্ছে করোনা আক্রান্ত বলতে যে মহিলা বিভাগে বললেন তাকে হচ্ছে সামাজিক ভাবে একটা বয়কট করার একটা প্রচেষ্টা থাকবে। তো এই বিষয়টা কিন্তু আমাদের শহর এলাকাতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এটা তো খুব যে একটা মানুষের সুস্থতার লক্ষণ এটা তো ঠিক নয়। আমি এই বিষয়ে আমি জানতে চাই। এটা কনভার্সন ডিসঅর্ডারের মতো আর কি ব্যাপারটা, তাই নয় কি? মধু আছেন কি লাইনে? আমিও ঠিক ওই কোশ্চেনটাই করতে যাচ্ছিলাম। প্র্যাকটিক্যালি আমাদের যেটা মনে হয় যে বারবার আমরা এই ধরনের ইস্যুতে জড়িয়ে যাই, মানে হ্যাঁ মধু এসছেন না আপনি? একটু প্রশ্নটা আরেকবার যেটা পড়লো আরেকবার রিপিট করো। আমি যে প্রশ্ন করলাম সেটা হচ্ছে যে আমার নিজের এলাকাতেই করোনা আক্রান্ত একজন আছেন। এবার বিষয়টা হচ্ছে তিনি করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তাকে হচ্ছে সামাজিক ভাবে একটা বয়কট করা বা তাকে নিয়ে ভুল প্রচার এবং তিনি যেগুলো কাজ করেননি হয়তো সামাজিক মাধ্যমে উনি ওরকম সংস্পর্শে আসেননি সেরকম কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং আমার মনে হয় যে আক্রান্ত হচ্ছেন তার উপর একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার পড়ে। তো এটা কি সুস্থতার লক্ষণ বলে মনে হয়? না, এটা সামাজিক অসুস্থতা। এক কথায় বলতে গেলে যে আমাদের সমাজে হ্যালো মাস হিস্ট্রিয়া বলা যাবে। মাস হিস্ট্রিয়া শব্দটা অন্য প্রয়োগ আছে,
কিন্তু এটা বলতে পারেন যে আমাদের সমাজের মধ্যে বেশ কিছু মানুষের মধ্যে যে আত্মকেন্দ্রিকতা, এই যে শুধু আমি বাঁচবো, এই যে প্রবণতা, আমাদের সমাজে কেউ অসুস্থ হলে তার প্রতি যে তার অনুভূতিকে বোঝার চেষ্টা, সেইটা আমরা কোথাও একটা হারিয়ে ফেলছি আমাদের। মানে এই জায়গাটা একদম বলতে পারেন যে পারিবারিক যে শিক্ষার জায়গাটা ছিল, যে অন্যের অনুভূতিকে তার জায়গা থেকে বোঝার চেষ্টা করা, সেই আমাদের কারিকুলামেও কোথাও নেই, কোথাও শেখানো হয় না, আর পারিবারিক ভাবেও আমরা শিখছি না। এটা কোথাও একটা গ্যাপ পড়ছে। বরং আমরা যে অ্যাক্টগুলো শেখাচ্ছি সেই অ্যাক্টগুলো আমাদের এই শিক্ষা দিচ্ছে, মানে নেসেসারি না যে এটাই বলেছে কেউ, কিন্তু এটা শেখাচ্ছে। একেবারেই তাই। এবং মানে এটা এই যে সোশ্যাল নেটওয়ার্কেও কেউ হ্যালো, হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কেও অনেকে এই ধরনের কিছু জিনিস ছড়িয়ে দিচ্ছেন। মানে কেউ করোনা আক্রান্ত হয়েছেন, তার বাড়ির মানুষের সম্পর্কে এই তারা ছাতে উঠছে, এই তারা ছাতে কাপড় মেলছে, এই তারা রাস্তায় বেরোচ্ছে, এইসব হচ্ছে। এখন এটা অত্যন্ত অন্যায়। মানুষ বাইরে বেরোবে, আপনি বাইরে যাতে তার সঙ্গে সংক্রমণ না ঘটে তার জন্য নিজে সতর্ক থাকুন, নিজের সচেতনতা মেনে চলুন, তার সঙ্গে দূর থেকে জিজ্ঞেস করুন তার কুশল, এইটুকু তো পারেন। আপনি যে সভ্য ভদ্র শিক্ষিত মানুষ, এটা অন্তত প্রমাণ করুন। এটা আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি সত্যি শিক্ষিত এবং ভদ্র মানুষ, এবং আপনার পাশের প্রতিবেশীর অনুভূতিকে আপনি গুরুত্ব দেন। এটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনাকে মানে এই সমাজের উপযুক্ত কতটা সেটা নিয়ে ভাবতে হবে। বেশ, আমি দাদা এখানে একটু কোশ্চেন করছি। হ্যালো, হ্যাঁ বললাম, ওই যে আমার চ্যাট বক্সে দেখলাম প্রদীপ ভট্টাচার্য প্রশ্ন করেছেন। আচ্ছা, হ্যাঁ, তো উনি প্রশ্ন করেছেন যে প্রদীপ লাইনে আছো কি? হ্যাঁ আছে। হ্যাঁ, কোশ্চেন করো। হ্যাঁ, তো বলছিলাম যে আমি যদি মানসিকভাবে সুস্থ থাকি তাহলে তো হবে না। এবার আমি যদি দেখেছি পরিবারের সবাই বা আমার আশেপাশে সবাই যদি দেখি ডিপ্রেসড বা ওভাবে বিষণ্ণ, তখন তো আমার সুস্থ থাকাটা একটা অসুবিধা হয়ে যায়। এবার তাদেরকে যদি আমি বোঝাতে যাই, তখন আমাকে এমন অনেকবার হয়েছে যে তারা আমার কথা বিশ্বাসটা করতে চাইছে না, বা করে ফেললে পরেও তারপরে যখনই আবার তারা মিডিয়ার খবর দেখছে বা পরের দিন নিউজ পেপার পড়ছে, তখন আবার জেগেছি। তো এটা নিয়ে একটা যদি কিছু বলা হয় তাহলে ভালো হতো। আমি খুব ভালো প্রশ্ন। আমি একটু বলি এই প্রসঙ্গে যে এই ঘটনাটা আসলে, আমি একটা ঘটনা বললে সেটা হয়তো খানিকটা বুঝতে পারবেন। এটা যার অস্ট্রিয়ার ঘটনা। অস্ট্রিয়াতে একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, তার নাম হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কল। ভিক্টর ফ্র্যাঙ্কল ইনি একজন খুব বিখ্যাত সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট হিসাবেও এনার খুব খ্যাতি ছিল। তো এই ভদ্রলোক ইহুদি পরিবারের ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পর্বের যে জার্মানি আমরা জানি, সেই জার্মানিতে একটা সময় নাৎসি পার্টি বলে একটা পার্টির উদ্ভব ঘটে, এবং তারা ইহুদিদেরকে তারা শত্রু হিসাবে চিহ্নিত করে, এবং আরো শুধু ইহুদি নয়, যারা প্রতিবাদী, যারা ট্রেড ইউনিয়ন আন্দোলন করে থেকে শুরু করে সবাইকেই তারা শত্রু মনে করে। প্রতিবন্ধীদেরকে তারা অপ্রয়োজনীয় মনে করে, বৃদ্ধদেরকে তারা অপ্রয়োজনীয় বোঝা মনে করে। তো এদের সবাইকে তারা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে চালান করেছিল। তো সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে। এবার তাদের তো খাওয়া দাওয়া ইত্যাদিরও ব্যাপার ছিল। তো এই মানুষগুলোকে পুষবে না ঠিক করলো নাৎসি গভর্নমেন্ট। তখন হিটলারের আমলে ঠিক করা হলো যে এই মানুষগুলোকে পোষার দরকার নেই, এদেরকে একে একে মেরে ফেলা হোক। এবং তার জন্য মৃত্যুর জন্য নানান পদ্ধতি আবিষ্কার হলো। তার মধ্যে একটা ছিল গ্যাস চেম্বার। গ্যাস চেম্বার তৈরি করে সেখানে মানুষকে পাঠানো। তো এই যে এক একজনের এক এক দিন আর কি মৃত্যুর ডাকে আসতো আর কি। তো তার ফলে ওখানে যারা ছিলেন, মানে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে, সবাই মৃত্যুর অপেক্ষায় দিন গুনতেন যে এই বুঝি কালকে আমার পালা, এই বুঝি পরশু অমুকের পালা। তো সেখানে যখন ভিক্টর ফ্র্যাঙ্কলকেও ইহুদি হিসাবে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে, ওখানে গিয়ে তিনি দেখলেন যে প্রত্যেকটা মানুষ ম্রিয়মান, কারণ মনে কোনো উদ্দীপনা নেই, সব চুপচাপ, কেমন যেন আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে, কেউ কান্নাকাটি করছে। তো এরকম একটা পরিস্থিতিতে যেটা হয় যে ভিক্টর ফ্র্যাঙ্কল প্রথমে একটু মজা করার চেষ্টা করলেন। উনি একটু ওখানে যারা সহবন্দী তাদের নিয়ে ক্যারিকেচার করার চেষ্টা করলেন, কেউ পাত্তা দিল না। তারপর তিনি ওই নাৎসি অফিসাররা যারা আসতো তাদের নকল করে
কিছু ক্যারিকেচার করতে শুরু করলেন। এবার করলো, আরেকবার করো, আবার করো, দেখি আরেকবার। এইটাতে একদিন ওই রকম যখন করছেন তখন প্রবল হাসছে সবাই, একজন নাৎসি অফিসারের নকল করছেন। তখন এক বয়স্ক মানুষ তিনি ছুটে এসে ভিক্টর ফ্র্যাঙ্কেলের কলার ধরে ঝাঁপিয়ে বললেন, মস্করা পেয়েছো? আমরা মৃত্যুর অপেক্ষায় দিন গুনছি, আমাদের সামনে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, শিয়রে রয়েছে, আর তুমি এখানে মস্করা করছো আমাদের নিয়ে। তো তখন তিনি বললেন যে হ্যাঁ, মস্করাই তো করছি। তো তখন তিনি বললেন যে আমরা জানি তো আপনিও মরবেন, আমিও মরবো, এখানে যে কজন আছি আমরা সবাই মরবো, কিন্তু মরার আগে যে কটা দিন আছি আমি, সেই কটা দিনকে কেন আমি বেঁচে নেব না? সেই কটা দিনকে আমি কেন উপভোগ করব না? আগামী দিনে কি হবে আমরা কেউ জানি না, আগামী দিনে আমি সংক্রমিত হব কিনা তাও। সুতরাং আজকের দিনটায় আমরা কেন বেঁচে নেব না ভালো করে? তো এইটাকে গুরুত্ব দিলেন তিনি, এবং তারপর যেটা শুরু হলো যে তাদের নিয়ে কবিতা লেখা, তাদের জীবনের অভিজ্ঞতা, তারা তাদের মধ্যে কেউ পাহাড়ে বেড়াতে যেত, সেই পাহাড়ে বেড়ানোর গল্প বলতে শুরু করলো, কেউ তার পরিবারের কথা বলতে শুরু করলো, কেউ তার প্রেমিকার সঙ্গে প্রেমের গল্প বলতে শুরু করলো, কেউ ছবি আঁকতে শুরু করলো, কেউ কবিতা লিখতে শুরু করলো, কেউ গান গাইতে শুরু করলো। একটা অন্য তৈরি হলো সেখানে, এবং প্রত্যেকটা মানুষ একটা জীবনের অন্যরকম মানে খুঁজে পেল। এবার যেটা দেখা গেল যে যখন ওই মানুষটার গ্যাস চেম্বারে যাওয়ার ডাক এলো, সে তখন এসে ভিক্টর ফ্র্যাঙ্কেলকে জড়িয়ে ধরলো, বলল, ভাই এই কটা দিন কিন্তু তোমার জন্য অন্যরকম জীবন বেছে নিলাম, এটা এর আগে কোনোদিন বাঁচিনি। যখন এই কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলাম না তখনও জীবনকে এইভাবে বাঁচা যায় সেটা ভাবতে পারি। ঘটনা এরপরে যেটা হয় যে ভিক্টর ফ্র্যাঙ্কেল বেরিয়ে এসে একটা বই লিখেছিলেন, বইটা আপনারা যে কেউ পড়তে পারেন, ম্যান সার্চ ফর মিনিং, জীবনের অর্থের খোঁজে মানুষ, এইরকম একখানা বই। এবং সেই বইতে উনি লোগোথেরাপি বলে একটা থেরাপির কথা বলেছেন, যে আমাদের শরীর আছে, সেই শরীর আমাদের অসুস্থ হতে পারে, আমাদের মন আছে সে আমাদের বিপর্যস্ত হতে পারে, কিন্তু তার পরেও একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে স্পিরিট। স্পিরিট মানে আত্মা নয়, স্পিরিট মানে হচ্ছে জীবনী শক্তি। সেই জীবনী শক্তিকে রিচার্জ করা যায়। কিভাবে চার্জ করা যায়? এটা রিচার্জ হতে পারে প্রকৃতির সংস্পর্শে, এটা প্রকৃতির যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি সেগুলোকে নিয়ে আমরা কথা বলতে পারি, কোথাও বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, আমরা গান গাইতে পারি, আমরা কবিতা লিখতে পারি, ছবি আঁকতে পারি, যে কিছু না পারি সেগুলো শুনতে পারি, আমরা দেখতে পারি, আমরা কাছের মানুষজনদের সঙ্গে গল্প করতে পারি নানান বিষয় নিয়ে। যিনি রান্না করতে পারেন তিনি নানান পদ রান্না করতে পারেন, কাছের কোনো মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা যে যেভাবে পারি এই জীবনটাকে আমরা উদযাপন করতে পারি। এই স্কোপ কিন্তু আমাদের রয়েছে। ভিক্টর ফ্র্যাঙ্কেলের এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যে মেসেজটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার জীবনে আগামী দিনে কি হবে আমরা জানি না, কিন্তু আমি এই যে কালকে তো আমি অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারি, করোনা বাদ দিলাম আমি, কিন্তু আজকে যে এই মুহূর্তটায় বেঁচে আছি, আমি এই মুহূর্তটাকে কেমন করে আমি যাপন করব। এখানেই একটা কনসেপ্টের কথা বলি, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস বলে একটা বুদ্ধিস্ট কনসেপ্ট আছে, যেখানে বলা হচ্ছে যে নাও অ্যান্ড হিয়ার, এখন এবং এই মুহূর্তে নিজের মনটাকে স্থিত করো। আমাদের মন পেন্ডুলামের মতো দুলতে থাকে, হয় অতীতে সে মন খারাপের কোনো অভিজ্ঞতার কথা ভাবে, কিংবা ভবিষ্যতে কি হবে সেই দুশ্চিন্তা, সেই আশঙ্কা, এই দুটোর মধ্যে মন দুলতে থাকে। তার ফলে এই মুহূর্তটাতে মন আমাদের স্থিত হতে পারে না। যখন আমরা চা খাই, চা খেতে খেতেও আমরা আকাশ পাতাল আমরা ভাবতে থাকি, এরপর ওপর হতে থাকি, অতীতের কথা ভাবি, দুঃখের কথা ভাবি, কখনো আশঙ্কার কথা ভাবি। যদি আমরা চা খাওয়ার সময়তে চায়ের যে ওই রং, তার যে সৌন্দর্যটাকে যদি লক্ষ্য করি, তার মধ্যে থেকে যে ঘ্রাণটা ভেসে আসছে সেটাকে যদি আমরা নিতে পারি, তার স্বাদ যদি নিতে পারি, তার উষ্ণতাকে যদি আমি অনুভব করতে পারি, আমার 5টা ইন্দ্রিয় দিয়ে যদি আমি সেই চাকে যদি আমি অনুভব করি, চা খাওয়াটাকে যদি আমি এনজয় করতে পারি, তাহলে চা খাওয়ার মানেটা অন্যরকম হয়। শুধু তাই নয়, ওই সময়টায় আমার মন ওই পেন্ডুলামের যে দোলাচল সেটা থেকেও খানিকক্ষণের জন্য নিষ্কৃতি পায়। তার মানে অতীতের ওই মন খারাপ আর ভবিষ্যতের ওই আশঙ্কা। তো নাও অ্যান্ড হিয়ারের এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাও আমাদেরকে ভাবতে হবে যে এই মুহূর্তটাতে অন্তত আমি কিভাবে জীবনটাকে যাপন করতে পারি।
অনুভব ফাউন্ডেশনে কিন্তু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি, আচরণ করার চেষ্টা করি। আমার বারবার মনে হয়েছে যে আমরা যদি নিজেরা আচরণ না করি, আমার যদি নিজের ক্ষমতা না থাকে, এই যে আজকে আমি মিডিয়ার কথাতে চারদিক থেকে আমি কতটা কি করতে পারি, আমার কতটা ক্ষমতা, এবং আমার পার্সোনাল রিলেশন, আমার যে চারপাশের মানুষের সাথে সম্পর্ক সেটা কেমন, সেটা আমার ভেতর থেকে আসে না আমার আমি ওপরে ওপরে দেখাতে থাকি। এই জায়গাগুলো নিয়ে আমরা অনুভব ফাউন্ডেশনে কিন্তু বারবার আলোচনা করি, এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমাদের একটা পার্ট। মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং থাকুক, কিন্তু শারীরিক মানে সামাজিক দূরত্ব কিন্তু আমরা অলরেডি ভাঙতে শুরু করেছি। খুব ভালো। পরেও সমস্যা আসবে, সমস্যাকে সামাল দিতে হবে, কিন্তু তাই বলে আমরা যে এই জায়গা থেকে পিছিয়ে যাব, আমরা ভয় পাবো, তাহলে বোধহয় আরো বড় সমস্যা সামনে পড়ছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, শোনা যাচ্ছে? আমি যেটা বলতে চাই, মিডিয়া যেমন আছে, গৌতমবাবু প্রশ্নটা করলেন তো, তখন মিডিয়া যেমন আছে, দেখুন আমারও কিন্তু মিডিয়াতে আমিও আছি, হ্যাঁ, আমরা সবাই মিডিয়াতে আছি, আমাদের এই প্রযুক্তি আজকে আমাদের এখানে এনে দিয়েছে। তো আমি কথা বলার জন্য আমি একটু অ্যাড হলাম, সেটা হচ্ছে দেখুন, আমরা যারা প্রকৃত অর্থে আমরা যারা পজিটিভ মাইন্ডেড, বা আমরা যে জ্ঞানটা নিয়ে আছি, প্রথম কথা হচ্ছে আমাদের সঠিক নলেজটা আগে দরকার, এই সত্যিটা। তাহলে এই সঠিক নলেজটা যদি আমাদের মধ্যে যদি পজিটিভিটি থাকে, যে তারা প্যানিক করছে বা তারা সোশ্যাল ডিস্টেন্সিং করছে বা কোনো অভদ্র ব্যবহার করছে বা মানুষকে অচ্ছুতভাবে ব্যবহার করছে, তো এইটা আমরা মিডিয়ার মাধ্যমেই সত্যিকার প্রতিবাদ করে তাদের কিন্তু সঠিক জিনিসটা বোঝানোর কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে সমাজের কাছে। এই সঠিকটা কি, হ্যাঁ সঠিকটা কি, আমরা যারা আমরা তো সবাই তো আমরা একই রকম মানসিকতার নয়, আমরা এক্সপেক্ট করতে পারি না যে আমাদের পজিটিভিটি ট্রান্সফার হবে, কিন্তু আমরা চেষ্টা তো করতে হবে আমাদের, যে সবাই মিলে আমরা আমি যে উদ্দেশ্যে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আমি কিন্তু এই একই উদ্দেশ্যে যুক্ত হয়েছি যে আমরা সবাই যারা ভালো চিন্তা করি, শুভ চিন্তা করি, এবং জ্ঞানের নিরিখে সৎ আর কোনটা ন্যায় অন্যায় সঠিক বুঝতে পারবো, স্ক্যানটা করতে পারবো, সেইটা যদি আমরা নিজেরা একসাথে স্ট্রং হয়ে যাই, তাহলে আমরা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু সমাজের ওই অংশকে কিন্তু পরিচালিত করতে পারবো। আমার মনে হয় এইটা একটা বিশাল আমাদের দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি এই দিবাকর বাবুর কথাতেই ইয়ে করি যে আমরা মেডিটেশন, মাইন্ডফুলনেস বা মেডিটেশন আমিও করি, নিয়মিতই করি, এবং আমি দেখেছি যে মানসিকভাবে স্ট্রং হওয়াটা, সেখানে একটা নিজের পজিটিভিটি গ্রো করা, নিজের পজিটিভিটি যদি আসে তবে কিন্তু পজিটিভিটি ট্রান্সফার করা যায়। তাহলে দিবাকর বাবুর কথাকে আমি 100% সমর্থন করলাম, যে আমরা যদি নিজেরা না ঠিক থাকি, তাহলে আমরা কিন্তু শুভ চিন্তা, শুভ বুদ্ধি ছড়াতে পারবো না। তো আমাদের নিজেদের আগে ঠিক করতে হবে, নিজেদের ঠিক হতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। শেষের দিকে চলে এসেছি, সবাইকে শুভরাত্রি।